আল্লাহ তাআলা সূরা লোকমানের 18তম আয়াতে বলেছে, আল্লাহর জমিনে তুমি অহংকার করে চলো না, অহংকারীর পতন অবশ্যম্ভাবী। এবং সেটাই হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা দুজনেই কারা নির্যাতিত, আপনার একটু কারা জীবনের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। 2013 সালের সেই শাহবাগীরা, যাদের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তারা আবার সরব হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে যে একদম সর্বশেষ এই নির্বাচনের পরেও, এই 24-এর নির্বাচনের পরেও এখন পর্যন্ত আমি 23 বার মার খেয়েছি। আমার 14 বছরের মেয়েকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মানসিকভাবে আমাকে দুর্বল করে দেওয়ার জন্য। আমার 79 বছরের মাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। এই তীব্র শীতে 2020 সালে যখন একদম ঘন কুয়াশা, একটা হাওরের মাঝখানে আমি একা, আমি একটা ঘর বানিয়ে তারপর সেই ঘরে আমি অবস্থান করছি। সেখানে আমি 7 মাস ছিলাম। দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান সবুজ। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন দুজন মাঠের রাজনীতিক এবং দুজনেই কারা নির্যাতিত নেতা। আমাদের সাথে আছেন 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং 2018 সালের কোটা আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যেতে চাই আপনার কাছে সৈয়দ এহসানুল হুদা, আপনারা যে এই দীর্ঘ সংগ্রাম করলেন দেশের জন্য, বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি, ধন্যবাদ দেশের কথা অনুষ্ঠানের আপনাকে এবং কলাকৌশলী এবং আমার সহ আলোচককে। বর্তমানে দেশের অবস্থা কেমন আপনি জানতে চাচ্ছেন। 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে এক কথায় বলা যায় যে আমাদের সকল হারানো অধিকারগুলো ফিরে পেয়েছি বা ফিরে পেতে শুরু করেছি। যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন আছে, ভুল ত্রুটি আছে, মোটামুটিভাবে বেশ কিছু চড়াই উতরাই পেরিয়ে তারা তাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি যদি শুধু এই রমজান মাসটাকেই বলি, বিগত বেশ কয়েকটি বছরের তুলনায় দ্রব্যমূল্য বেশ সহনীয় পর্যায়ে তারা রাখতে পেরেছেন। চালের দামটা কিছুটা বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি, অবনতিই হচ্ছে এবং তার পেছনেও কিছু কারণ আছে। প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। পতিত সরকারের দোসররা যারা ঘাপটি মেরে বসে আছে, তারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিভিন্ন সংগঠন, আপনারা জানেন প্রায় 1500 মতো সংগঠন এই 7-8 মাসে গজিয়েছে, তাদের দাবি বা অধিকারের পক্ষে সোচ্চার আছে, তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর বাইরে সরকার তাদের যে দৃশ্যমান যে কাজগুলো আছে বিচারের ক্ষেত্রে বা গ্রেফতারগুলো যেগুলো আমরা আশা করেছিলাম, সেগুলো সেই তড়িৎ গতিতে করতে পারছেন না এবং জবাবদিহিতার জায়গায় বারবার তারা হোঁচট খাচ্ছেন। উপদেষ্টা নিয়োগের ব্যাপারে আমরা বলেছিলাম যে বেশ কিছু উপদেষ্টা আছেন যারা আমরা মনে করি আপ টু দ্য মার্ক না, বা তাদেরকে অপসারণ বা করা দরকার, সেই জায়গাতেও তারা কর্ণপাত করছেন না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আবারও কিছুটা ফ্যাসিস্ট চরিত্রে আবির্ভূত হচ্ছেন এই সরকার। অনেক কিছু তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে। যেতে চাই জনাব হাসান আল মামুন, আপনার কাছে আপনার মূল্যায়ন জানতে চাই দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে। জি, ধন্যবাদ আপনাকে। দেশের কথা অনুষ্ঠানে শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক আছেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা এহসানুল হুদা ভাই। আমার কাছে একটু আমি ভিন্ন দিকে চিন্তা করতে চাই। সেটি হচ্ছে যে দীর্ঘ 17 বছরের ফ্যাসিজম, হঠাৎ করে একটি অবকাঠামো 20 তলা একটা বিল্ডিং ভেঙে পড়লো, এটা আপনি চাইলে একদিনে মেরামত করতে পারবেন না। এটা দীর্ঘ সময়ের পরিক্রমায়, এই যে শেখ হাসিনার যে শাসনামল, এটা দীর্ঘ পরিক্রমায় আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের এই সরকার, আমরা বর্তমান যে সরকার আছে, এই সরকার আপনার, আমার, আপনার প্রত্যেকেরই, এবং বিগত বাংলাদেশ স্বাধীনতার পরে সবচাইতে বেশি ম্যান্ডেট নিয়ে এই বর্তমান সরকার গঠিত হয়েছে সাধারণ মানুষের। সুতরাং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি দেখবেন যে আপনি ব্যাংকিং সেক্টরে যান, ওইখানে আওয়ামী লীগের কমিটি আছে, স্বাধীনতা সংগ্রাম পরিষদ। আপনি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান যান, সেখানেও, এবং এই মিডিয়া হাউসে আসেন, সব জায়গায়, অর্থাৎ এভরি সেক্টর। আপনি প্রশাসনে যান, সেইখানে আওয়ামী লীগের কমিটি আছে। আপনি প্রাথমিকভাবে আমাদের যে কাজটি,
সেটি হচ্ছে যে আমরা এই আওয়ামী লীগের ব্যারিকেডটাকে আগে ভাঙতে হবে। আওয়ামী লীগের যারা ছিল দূষররা, বিভিন্ন মিডিয়া সেক্টরে বলেন, গার্মেন্টস সেক্টর বলেন, কিংবা আপনি ব্যাংকিং সেক্টর বলেন, এভরিওয়্যার যেখানে আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে আগে অপসারণ করতে হবে। আমরা এখন পর্যন্ত কিন্তু অপসারণ করতে পারিনি। আওয়ামী লীগ যেভাবে, আমি এই শেখ হাসিনার পতনে আগেও বলেছিলাম যে শেখ হাসিনার পতন হবে, সেই পতনটা হলেও এই দেশকে আমরা খুব সহজে ঠিক করতে পারবো না। এটি আমাদের লং রান, এটাকে বয়ে বেড়াতে হবে। এই যে শেখ হাসিনার অপকর্ম, শেখ হাসিনার যে মানে এই যে আপনি হাজার হাজার কোটি টাকা তারা যে পাচার করলো, এটার ফলাফলটা কি? এটাকে আপনি চাইলেই অর্থনীতি একদিনে আপনি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের? আদৌ পসিবল না। সেই জায়গা থেকে বর্তমান দেশে যে পরিস্থিতি, এখানে সবচাইতে বেশি মানে আপনার কাজ করছে না, সেটা হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের একদম আপ টু বটম আমি কথা বলেছি। এদের যে প্রথম ভুলটা ছিল, তাদের বদলি প্রক্রিয়াটা ভুল ছিল। তারা কি করলো, ঢাকায় সকল অফিসার যারা ছিল বা কনস্টেবল থেকে শুরু করে অফিসার সবাই যে আওয়ামী লীগের লোক ছিল, বিষয়টা কিন্তু আসলে এরকম না। হ্যাঁ, তারা কি করলো, অল আউট ডাকা দিয়ে দিল। অল আউট ডাকা দেওয়ার কারণে এই যে যানজট বা ঢাকায় যে আন্দোলনগুলো দমাইতে পারতেছে না, এদের তো কোনো অভিজ্ঞতা নেই। এরা তো ভিন্ন মতের হওয়ার কারণে বা জামাতে ইসলামের, বিএনপির কিংবা আপনার আমাদের মতাদর্শের হওয়ার কারণে এদেরকে দেশের বিভিন্ন প্রান্তে, কারো পোস্টিং কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, তো এরা তো ঢাকার সাথে আসলে ঢাকার ওয়েদারের সাথে চাকরির যেদিন থেকে চাকরিতে জয়েন করছে, এরা কোনোদিন ঢাকা শহরে আলো বাতাস এদের গায়ে লাগে নাই। তাহলে এই মানুষগুলোকে দিয়ে আপনি ঢাকা শহর সামলাবেন কিভাবে? প্রথমেই করা উচিত ছিল যে যারা এখান থেকে সরাসরি গণহত্যার সাথে সংশ্লিষ্ট না, এই ধরনের কিছু পুলিশ কর্মকর্তাকে বাছাই করে এদেরকে ঢাকায় রেখে অন্য জায়গা থেকে যারা আসছে বিভিন্ন জেলাগুলো থেকে, তাদের সমন্বয়ে সুন্দরভাবে পুলিশ প্রশাসনটাকে ঢাকায় সাজানো, এটা ছিল সবচেয়ে বড় একটা ভুল কাজ। সেকেন্ডলি যে কাজটা হয়েছে, যারা এখানে আমাদের বুকে গুলি চালিয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলায়, এরা গেছে কোথায়? এরা তো বিভিন্ন জেলায় পোস্টিং হয়েছে। তাহলে আপনি জেলার আইন শৃঙ্খলা যদি আপনি মনে করতেছেন যে জেলার আইন শৃঙ্খলা আপনি ঠিক করে ফেলবেন, সেটাও তো হচ্ছে না। তার মানে এদেরকে এই আমি যদি বলতে চাই সরাসরি যে কথাটি, সেটি হচ্ছে যে এই শেখ হাসিনার আমলে অনেক অবৈধ নিয়োগ হয়েছে। সর্বশেষ সবচেয়ে বড় যে আঘাতটি আসে সেটি হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন আসার পরেই বিসিএস এ কোটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ 2 নম্বরের পদটা কিছুটা হলেও বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধায় এবং যোগ্যতার বলে তারা কিন্তু চাকরিতে প্রবেশের একটা সুযোগ পাচ্ছিল। কিন্তু এর আগে যে নিয়োগগুলো হয়েছে, এখানে আওয়ামী লীগের অনেক ক্যাডারকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেককে আমি দেখেছি, বা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে। ছাত্রলীগের অনেক বড় বড় ক্যাডার, আমি তো দেখি এরা পুলিশ ক্যাডার। ছাত্রলীগের ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, আমি তো আশ্চর্য হয়ে যাই যে এদেরকে আমি কোনোদিন দেখি নাই যে এরা সারা দিন থাকে মিছিল মিটিং এ, এরা কিভাবে বিসিএস ক্যাডার হলো। আমার কাছে সুস্পষ্ট এরকম অভিযোগ আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি নাম বলতে চাই না, সে এসআই, বর্তমানে সে এসআই, কিন্তু সে আসলে রিটেন ফেস করে নাই। সে এসআই পাস করে সে বর্তমানে চাকরি করছে, সে রিটেন ফেস করে না, এবং সে আমার খুব ক্লোজ, আমি তাকে চিনি, একদম ম্যান টু বাই ম্যান আমি চিনি। তার মানে এই অবস্থাদের কাজ কি? যাদের কোনো পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই, যাদেরকে আপনি চাকরি দিয়েছেন, তারা তো আওয়ামী লীগের এই কাজ করবে। এদেরকে আপনি যেখানেই দেন, চাঁদের দেশে পাঠাইলেও ওইখানে গিয়ে বলবে জয় বাংলা শেখ হাসিনা। সুতরাং এদেরকে আপনি আগে কাটছাঁট করতে হবে। আবার আসবো আমি আপনার কাছে, আমি একটু হতে আপনার কাছে যেতে চাই। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ দীর্ঘদিনের, আর এর বিরুদ্ধে আপনি খুবই সোচ্চার ছিলেন, আমরা মাঠে দেখেছি। আপনি আপনার দল 12 দলীয় জোট, ওই সময়কার পরিস্থিতি বা আপনার অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ স্বাধীনতার নেপথ্যেই তাদের একটি আলাদা চক্রান্ত ছিল। সেখানে আপনারা দেখেছেন যে 16ই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এবং এটা পাক ভারত যুদ্ধ হিসেবেও বলা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে। এই যে লাখো শহীদের আত্মত্যাগ, সেই জিনিসটাকে অস্বীকার করা হয়েছে। আমাদের সাথে 25 বছরের গোলামি চুক্তি করা হয়েছিল 72 সালে ভারতের, এবং সেনাবাহিনীকে তারা রাখতে চায়নি, প্যারালালি রক্ষী বাহিনী যেটা আছে, প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিল। তো শুরু থেকেই একটি সুস্পষ্ট নীল নকশা নিয়েই কিন্তু ভারত এগুচ্ছে,
এবং যেটা আমরা দেখেছি সিকিমের ক্ষেত্রে হয়েছে। 50টি বছর লেগেছিল লিন্দুপ দর্জিকে তৈরি করে গণভোটের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রকে প্রদেশ বানিয়ে নেওয়ার সেই চক্রান্তটা চলছিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের মাধ্যমে তারা হোঁচট খেয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। 2009 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করেই তারা আমার সেনাবাহিনীকে সেনা শূন্য করার মিশনে নেমেছিল পিলখানা বিদ্রোহের মাধ্যমে। আমার 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল, যেটা মুক্তিযুদ্ধেও হয়নি। তারপর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে 3টি যে নির্বাচন করা হয়েছে, সেখানে ভারতের বাংলাদেশের প্রত্যেকটি ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ ছিল। তাদের সুজাতা সিং থেকে শুরু করে তাদের প্রত্যেকটি অর্গানাইজেশনকে তারা এখানে ব্যবহার করেছে। ভারত বাংলাদেশিদের মন জয় করতে পারেনি, কিন্তু লাখ লাখ দালাল তারা তৈরি করেছে। তাদের আগ্রাসন এর মাত্রা এমন জায়গায় গিয়েছিল, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের সংস্কৃতি কালচার সেটাতে তারা নগ্ন হস্তক্ষেপ করেছে। পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ হত্যা করত। বাংলাদেশের পুরো বাজারটা ভারত নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল, প্রত্যেকটা জায়গায় ভারতময় হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা ভারত বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলাম, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলাম, সর্বোপরি ভারতকে বয়কটের ডাক দিয়েছিলাম। সেটা আমরা শুরু করেছিলাম এইবার 2024 সালের নির্বাচনের পর থেকে। আমি জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে সেই আন্দোলনটা করি। সারা বাংলাদেশ চুষে বেরিয়েছি। প্রত্যেকটি জেলায় মহানগরে আমরা ভারত বিরোধী মিছিল করেছি, আমরা ক্যাম্পেইন করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা জনগণকে সচেতন করেছি। আমার 54টি নদীর পানির ন্যায্য হিস্সা চেয়েছি। আমার সীমান্তে যেন পাখির মতো গুলি করে আমার নাগরিককে হত্যা না করা হয়, ফেলানির লাশ যেন ঝুলিয়ে না রাখা হয়। 2013 সালের সেই শাহবাগীরা যাদের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তারা আবার সরব হয়েছে। শাহবাগের সেই লাকি এবং অন্যান্য যারা আছেন, তারা এই ধর্ষণের বিরুদ্ধে পুলিশের গায়ে হাত তুলেছেন। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। ধর্ষণের ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু এই সরকারের বা উপদেষ্টাদের কেউ কি ধর্ষণ করেছে? সরকার কি ধর্ষণ চাপা দিতে চাচ্ছে? সরকার কি গ্রেফতার করছে না? সরকার কি ভুয়া তথ্য দিচ্ছে? যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি কেন পুলিশকে পেটাবেন? আপনি কেন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যাবেন? আওয়ামী লীগের আমলে সেই ঔদ্ধত্য কোথায় ছিল আপনাদের? ঔদ্ধত্য বলবো না, আমি বলবো সেই সৎ সাহসটুকু কোথায় ছিল, যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানিক 100টি ধর্ষণ করে সগৌরবে ধর্ষণের সেঞ্চুরি পালন করতে পারে। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ছেলেরা ধর্ষণ করে সেই আলামত গায়েব করে দিতে পারে, তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয় না। তখন কি গণভবনমুখী কোনো পদযাত্রা হয়েছিল? পুলিশের পেদানীতি তো এক পাও আগাতে পারেননি। আজকে সকলেই অধিকারের জন্য নেমেছে। ধর্ষণের বিচার আমরাও চাই, আইনের মাধ্যমে হতে হবে। আইনটাকে তো আমার নিজের হাতে তুলে নিতে পারবো না। আমরা দাবি করছি সর্বোচ্চ 3 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ধর্ষকদের। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। একজন ব্যক্তিগত মানুষ বা ধর্ষকের বিচ্ছিন্ন ঘটনার জন্য আপনি তো সরকারকে দায়ী করতে পারেন না। এই সমস্ত যে কাজগুলো হচ্ছে সবকিছু ভারতের, আমি মনে করি পরিকল্পিত প্রেসক্রিপশনে বাংলাদেশে হচ্ছে সরকারকে অস্থিতিশীল করার জন্য। সমস্ত অস্থিরতাগুলো আছে, আমি বিশ্বাস করি আস্তে আস্তে সবকিছুই কেটে যাবে। একটি নির্বাচনমুখী যখন জাতি নির্বাচনের ট্রেনে উঠে যাবে। ধন্যবাদ মামুন। একটু আপনার কাছে আসতে চাই, ভারত সরকার এবং ভারতের মিডিয়াগুলোর বর্তমান অবস্থানকে আপনি কিভাবে দেখেন? ভারত সরকার এবং ভারতের বর্তমান মিডিয়া, এটি আসলে দীর্ঘদিনের তাদের যে সিস্টেম, বাংলাদেশের এগেনস্টে তাদের যে আসলে অবস্থান, এটির আসলে একটি বহিঃপ্রকাশ। ভারতের আমি যদি বলি, অনেকে বলে দালাল এজেন্ট। ভারতের একমাত্র এজেন্ট ছিল শেখ হাসিনা। তো সেই এজেন্ট এখন তাদের দেশে আছে। তো শেখ হাসিনা তো ওইখানে বসে থেকে তো আর ঘুমাবে না, সে এই দেশকে নিয়ে সে চক্রান্ত করবে, তার যে আছে। আমি যদি বলি যে এই বাংলাদেশে আসলে সবচেয়ে কার্যকরী যে ভারত বিরোধী আন্দোলন, সেটি আসলে সূত্রপাতটা হয় খুব সম্ভবত আবরারের হত্যাকাণ্ড
আবরার এই যখন ভারত বিরোধী অবস্থানের কারণে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে আবরারকে যখন শিবির সন্দেহে বুয়েটে পিটিয়ে হত্যা করা হয়, এবং সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু ছাত্র অধিকার পরিষদ তখনকার সময়, বর্তমানে যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন, আসিফ নাহিদ সহ, আক্তার, আমি, নুরুল হক নূর, রাশেদ খান সহ, এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বেই কিন্তু তখন আবরার হত্যাকাণ্ডের বিচার আমরা কিন্তু আদায় করে চেয়েছি। সেকেন্ডলি আপনি দেখবেন এনআরসি নিয়ে ভারতে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল 2019 সালে ডাকসু নির্বাচনের পর। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই মিছিল দেই যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই মিছিলটি কিন্তু এর পূর্বে বাংলাদেশে কেউ প্রকাশ্যে দেওয়া শেখ হাসিনার শাসনামলে এই সাহসটুকু কেউ করে নাই, এবং সেই যে স্লোগানটি সেটি কিন্তু মাইকে দিচ্ছিলেন বর্তমান যে আমাদের উপদেষ্টা ছিলেন, বর্তমানে নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আমাদের প্রোগ্রামেই তিনি এই স্লোগানটি দিচ্ছিলেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। পরবর্তী সময়ে যদি আমি বলি মোদি বিরোধী আন্দোলনে তখন কিন্তু একদম মোদির বিরোধিতা করে আমাদের গণ অধিকার পরিষদ কিন্তু একটি অবস্থান নেই। সেই অবস্থানে কিন্তু আমাদের এই পল্টন মতিঝিল এলাকা থেকে আমাদের 56 জন নেতাকর্মী একদিনে কিন্তু গ্রেপ্তার হয়, এবং এদেরকে রিমান্ডে নিয়ে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কাঁচা মরিচ তাদের চোখে দেওয়া হয়েছে। আমি এর পরবর্তী সময়ে জেলে যাই, তখন গিয়ে দেখি আমাদের অনেক নেতাকর্মী ওখানে আছে, বর্তমানে যারা উপদেষ্টা বা অনেকেই আছেন বা আমাদের ছাত্র অধিকার পরিষদের, তারা অনেকেই তখন জেলে ছিলেন। তো এই যে আসলে ভারতের বিরোধিতা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ, তো তাদের তো আসলে নর্মালি বিরোধিতা করার আমাদের দরকার নাই। কিন্তু আপনি দেখেন যে আমি একটি পরিসংখ্যানে দেখেছি যে বিগত 20 বছরে আপনি যদি 2000 সালের পর থেকে দেখেন প্রায় 2000-এর অধিক মানুষ সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এটি খুবই অন্যায়। আপনি একটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু চালু রাখবেন, আবার তার ভাইকে আপনি গুলি করবেন, এটা তো আসলে হয় না। আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে, আপনার সাথে আমি লেনদেন করছি, কথা বলছি, এখন আপনার ভাইকে তো আমি গুলি করে হত্যা করতে পারি না। আপনার সাথে যেহেতু আমার সম্পর্কটা ভালো, সেই জায়গা থেকে আমি মনে করি ভারতের যে আধিপত্যবাদ, তারা আসলে বাংলাদেশকে আসলে কোনো দেশেই মনে করে না। এটা হচ্ছে একটা বাস্তব চিত্র। আর এই দেশের ভারত এবং বাংলাদেশের যে বৈষম্য, এটা মূলত আমি যদি 47-এর যে রেড ক্লিফের যে আসলে ম্যাপটা ছিল, আমাদের পূর্ব পাকিস্তানটাকে আসলে যেভাবে দিয়ে গেছে, আমাদেরকে আসলে চতুর্দিকে ভারতের পাহাড়, মাঝখানে আমাদেরকে দিয়ে গেছে। ভারতের হচ্ছে সবগুলো পাহাড় ভারত নিয়ে গিয়েছে, আর যে ঢালু জায়গাটা এটা দিয়ে গেছে বাংলাদেশকে। আমার নেত্রকোনা জেলায় আমি দেখেছি একদম শেরপুর থেকে শুরু করে একদম মৌলভীবাজার পর্যন্ত প্রায় 400 কিলোমিটার রাস্তা, ঢালু জায়গাটা পাহাড়ের নিচুটা আমাদের, আর পুরো পাহাড়টাই ওদের। বর্তমানে যা হচ্ছে একদম এখন তো মানে নগ্ন অবস্থা চলছে যেটাকে বলে, এটা কখনোই আমরা আশা করি নাই। এবং অদূর ভবিষ্যতে ভারতের সাথে আমাদের কি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কিভাবে চালাচ্ছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমরা যখন দেশ চালাবো তখন আমরা সিদ্ধান্ত নিব ভারতের সাথে আমরা কেমন সম্পর্ক রাখবো। তারা যদি আমাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দেয়, তিস্তা নদীর পানি সহ সকল অমীমাংসিত বিষয় যদি তারা মীমাংসা করে, তাহলে আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখবো। আদারওয়াইজ তাদের সাথে আগামী যে সরকার আসবে সেই সরকার কোনো রকম সম্পর্কে যাবে না। এবং আমি মনে করি যদি বিরোধিতা হয় তাহলে প্রয়োজনে যুদ্ধের মতো পরিস্থিতি হলেও বাংলাদেশের মানুষ কখনো পিছু হটবে না, কিন্তু ন্যায্যতার ভিত্তিতে কোনো রকম ন্যায্যতার প্রশ্নে কোনো রকম আপোষ চলবে না। ধন্যবাদ। জি, এবার একটু আপনারা দুজনেই কারা নির্যাতিত, আপনার একটু কারা জীবনের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। কতদিন কারাগারে ছিলেন বা কি অবস্থায় ছিলেন? আমি ধন্যবাদ। 2023 সালের 11ই নভেম্বর আমাদের একটি যুগপৎ আন্দোলনের সকল দলকে নিয়ে একটি সভার আয়োজন করেছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আমি তখন 12 দলীয় জোটের সমন্বয়ক এবং কিছুটা আপনি বলতে পারেন যে অঘোষিত সকল যুগপৎ আন্দোলনের সমন্বয়ক বা তাদের মধ্যে একটা লিয়াজও করার চেষ্টা করছিলাম। সেখান থেকে আমাকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গ্রেফতার করে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বেসিক্যালি সাদা পোশাকধারী বা পুলিশ কর্মকর্তাদের দ্বারা। সেখানে আমি 76 দিন প্লাস দ্য 6 days ইন রিমান্ড, টোটাল অফ 82 days আমি কারাগারে ছিলাম। সেখানে 6 দিন রিমান্ডে ছিলাম। সেই সময় আমাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে নির্বাচনে আসার জন্য, এবং শিওর এমপি
বা বানানোর জন্য, এবং সেই জায়গাগুলোতে আপনারা দেখেছেন যে আমার 12 দলীয় জোটটাকেও ভাঙতে সক্ষম হয়েছিল। সেখানে জাতীয় বেঈমান মেজর জেনারেল ইব্রাহিম সেই ফাঁদে প্রতারণা বা পাতানো ফাঁদে, আসলে উনি লোভী একজন লোক, একটা ডিসগাইজ নিয়ে চলতেন সবসময়, যেটা ধর্ম এবং অন্য অন্য কিছুকে উনি আঁকড়ে ধরে মানুষের মানে সমর্থনটা নেওয়ার চেষ্টা করতেন। চরম একজন সেলফ সেন্টার্ড একজন লোক ছিলেন, এবং সেইখানে তিনি বা তার নির্বাচনী আসন বাদ দিয়ে সেই কক্সবাজারের পেকু বা ওখান থেকে নির্বাচন করেছেন। বেসিক্যালি তাকে জিতিয়ে নিয়ে আসা হয়েছে 12 দলীয় জোটটাকে ভাঙার জন্য। আমাদেরও প্রস্তাব ছিল, প্রলোভন ছিল, সেটা আমরা উপেক্ষা করেছি। আপনারা তখন আমার 14 বছরের মেয়েকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মানসিকভাবে আমাকে দুর্বল করে দেওয়ার জন্য। আমার 79 বছরের মাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। এই অবস্থা, তারপরও আমি আপোষ করিনি এবং তাদের সেই প্রস্তাবে রাজি হইনি। এরপরে যেটা হলো, জুলাই মাসের 21 তারিখে আমাকে কোটা এই আন্দোলন চলাকালীন সময়ে আবারও আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, এবং 12 দিন, 2.5 দিন আমাকে গুম করে রাখা হয়েছিল। তার মধ্যে 12 দিন রিমান্ডে ছিলাম। নির্মম এবং পাশবিক নির্যাতন করা হয়েছে। একজন মানুষ আরেকজনকে কি এভাবে নির্যাতন করতে পারে, এটা আমার ওপর যদি না হতো তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না। ঠিক সেইভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমি 6 তারিখে আল্লাহর অশেষ রহমতে আমি কারামুক্ত হই, জামিনে বেরিয়ে আসি। শেখ হাসিনা তার স্বামীর দেশে পলায়ন করার পরে আমরা অনেক সময় ভাবতাম যে আগামী 4-5 বছরে হয়তো বা বের হতে পারবো না। আমাদের মধ্যে একটা ট্রমা কাজ করত, কারণ এই যে আপনাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এবং একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে, সেগুলো দেশদ্রোহী মামলা। বিটিভি পুড়িয়ে দেওয়া হয়েছে বা সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রীয় যে ভবনগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের নির্দেশে। আমরা ভাবতাম যে আমাদের হয়তো বা আগামী 4-5 বছরে আমরা মুক্ত হতে পারবো না। আমরা একটা ট্রমার মধ্যে ছিলাম। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা সূরা লোকমানের 18তম আয়াতে বলেছে, আল্লাহর জমিনে তুমি অহংকার করে চলো না, অহংকারীর পতন অবশ্যম্ভাবী। এবং সেটাই হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ সারা বিশ্ব দেখেছে একজন কুখ্যাত স্বৈরাচারের পতন এবং তার পলায়ন। আমি শুধু শেষ করে দিব একটি কথা বলে। মামুন বলেছিল যে তারা প্রথম দিল্লি না ঢাকা করেছে। না, 2013 সালে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল, আমরা তখন প্যারালালি শফিল আলম প্রধানের নেতৃত্বে প্রেস ক্লাবে আরেকটি সমাবেশ করতাম। সেখান থেকে স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা। পিন্ডির গোলামির চিহ্ন করেছি, দিল্লির গোলামি করার জন্য নয়। জিঞ্জির চিহ্ন করেছি, দিল্লির গোলামি করার জন্য নয়। আমরা সব সময় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, এবং সেই চেতনাটাকে ধারণ করেই আমরা রাজনীতি করি, দিল্লির গোলামির জন্য নয়। দিল্লি না ঢাকা, আমরা তার মামুনরা মিলেই আমরা স্লোগান দিব ইনশাল্লাহ। ধন্যবাদ মামুন। আপনি বেশ নির্যাতনের শিকার হয়েছেন, জেলবন্দি হয়েছেন, বাসায় থাকতে পারেননি। সেই 2018 সাল থেকে ছাত্র নেতা থেকে আজকে একটা মূল রাজনৈতিক নেতা হয়েছেন আপনি। আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই। জি, সবুজ ভাই, এখানে সবুজ ভাই অনেক ঘটনার সাক্ষী। আজকে এখানে যিনি উপস্থাপক আছেন, তিনি দীর্ঘদিন যাবৎ বাংলা ভিশনের রিপোর্ট করে থাকেন, এবং সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে সবুজ ভাইয়ের সাথে পরিচয়। আসলে এই 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু করি, এটা ছিল আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি পরিবেশটা জানেন। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এই ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলন করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল, এবং প্রথম দিনেই কিন্তু বাধার সম্মুখীন হই। পরবর্তী সময়ে অনেক নেতৃত্বই সেখান থেকে আসলে সরে আসে। তখন এটা আল্লাহরই হয়তো রহমত ছিল যে হয়তো আমার হাত দিয়ে এরকম একটা আন্দোলনের সূত্রপাত হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কেউ তখন এটার আহ্বায়ক হবে কেউ সাহস পায়নি, এবং সবাইকে অফার করা হয়েছে। আমরা রাজনীতিতে দেখি যে আসলে পদ অফার করতে হয় না, পদের জন্য সবাই আসে। কিন্তু 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আহ্বায়ক কেউ হইতে চায়নি। তখন আল্লাহ কি জানি আমার মনের ভিতরে দিল যে একটা ন্যায়সঙ্গত আন্দোলন, ঠিক আছে আমি নেতৃত্ব নিলাম। আহ্বায়ক হওয়ার পর আসলে আমার উপর দিয়ে যা গেছে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ছাত্রলীগের তখনকার সভাপতি, কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, এস.এম. জাকির হোসেন, বিশ্ববিদ্যালয় শাখার ছিল তখন মোতার হোসেন প্রিন্স, আবিদ আল হাসান, এদের যে কি পরিমাণ টর্চার এবং প্রতিনিয়ত ফোন করে ভয়ভীতি দেখানো ক্যাম্পাসে।
তো সর্বপ্রথম যে আঘাতটা আসে সেটি হচ্ছে 30শে জুন 2018 সালে বিপি নূর, আমি, ফারুক সহ আমরা লাইব্রেরির সামনে একটি করতে যাই, সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে বিপি নূরের উপর, আমার উপর যে হামলাটি হয়েছিল, নূরের ফুটেজটা বেশি কাভারেজ পেয়েছে। নূরের হামলাটা হয়েছিল একটু বাহিরে, আমারটা এই পাশে হয়েছিল, নূরেরটা একটু বাহিরে হয়েছিল। এই নূরের যে উপর যে মানুষগুলো অ্যাটাক করেছে, সেম পর্যায়ের মানুষ কিন্তু আমার উপরও অ্যাটাক করেছে। তখন কিন্তু আসলে বোঝা যায় যে এটা আসলে আমাদের মানে মারধরের তীব্রতা কতটুকু ছিল। আমরা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার মনে আছে যে একদম সর্বশেষ এই নির্বাচনের পরেও, এই 24-এর নির্বাচন পরেও এখন পর্যন্ত আমি 23 বার মার খেয়েছি আমার জানা মতে, আমার যতটুকু মনে আছে 23 বার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখন আপনার কেন মানে কার্যক্রম কেন স্থবির হয়ে আছে এটি নিয়ে যখন আমি কথা বলতে যাই, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমাকে 40 জন আমাকে একা পেয়ে পিটায়। আমার কিন্তু এই যে বুকের পাঁজরটা এখনো কিন্তু ভাঙা, আমার কিন্তু এটা এখনো ঠিক হয় নাই, এবং এটা আদৌ ঠিক হওয়ার সম্ভাবনা নাই। এই যে শীতকাল গেছে, মাঝে মাঝে এইখান থেকে আমার রক্তবমি হয়, এটার এখনো ফ্র্যাকচার আছে, ব্যথা আসে এখানে, এটা এখনো আমি চিকিৎসা করতে পারি নাই। এই পরিস্থিতির মধ্য দিয়েই গেছি। তারপর মামলা হলো 12টা, আমি দীর্ঘ 11 মাস জেলে ছিলাম। আমার প্রত্যেকটা মামলাই সুপ্রিম কোর্ট থেকে জামিন নেওয়া লাগছে। আমি কোনো মামলায় নিম্ন আদালত থেকে জামিন পাইনি, নিম্ন আদালত থেকে, জজ কোর্ট থেকে আমাকে কোনো মামলায় জামিন দেয় নাই। কারণ আমার একটাই অপরাধ, আমি এই শেখ হাসিনার মসনদকে প্রথম চ্যালেঞ্জ করেছি। আমি এই কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম। এই আহ্বায়ক শব্দটুকুই আমার পুরো পরিবারটা সহ সব কিছু ম্যাসাকার করে দিয়েছে। যখন আমার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, আমার বাড়িতে, আমার আন্টির বাড়িতে ছিলাম আমি, সেখানে আমার আন্টির বাড়িতে হামলা চালানো হলো। আমার আন্টিকে টর্চ লাইট দিয়ে এখানে চোখের নিচে আঘাত করা হলো, ওনার চোখে এখনো কালো দাগটা আছে। তারপরে আমার যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতেই সার্চ করা হলো যে হাসানুল মামুন কোথায় আছে। পুরো নেত্রকোনায় ঢাকা থেকে ডিবির 10টা গাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, হাসানুল মামুনকে এট এনি কস্ট হাসানুল মামুনকে ধরে আনতে হবে। আমি একদম আজকে এখানে বলি, মানুষের এই জীবনে যে আসলে এত চড়াই উতরাই আসবে আমার, এটা আমি আসলে কোনোদিন কল্পনা করি নাই। একদম সিম্পল একটা ফ্যামিলি থেকে উঠে আসা আমি। আমার বাবা একজন প্রাইমারি হেড টিচার ছিলেন, এবং এলাকায় আমরা খুব সাধারণভাবে চলি, আমরা সবাই পড়াশোনা করেছি, আমার ভাই যারা আছে, বোন যারা আছে, আমরা খুব সিম্পল একটা ফ্যামিলি। এই তীব্র শীতে 2020 সালে যখন একদম ঘন কুয়াশা, একটা হাওরের মাঝখানে আমি একা, আমি একটা ঘর বানিয়ে তারপর সেই ঘরে আমি অবস্থান করছি। সেখানে আমি 7 মাস ছিলাম। এই তীব্র ঠান্ডায় আমি একা একটা হাওরের মাঝখানে, ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ, আমার বাড়ি নেত্রকোনা, আমাদের ওই অঞ্চলটা হাওর অঞ্চল। তো চতুর্দিকে পানি, মাঝখানে একটু টিলা আছে, সেইখানে নৌকা দিয়ে আমি সেখানে একটা ঘর বানাইছি, টং। সেই টং এর ভিতরে আমি একা এই ঠান্ডায় আমি 7 মাস ছিলাম। তারপর 11 মাস জেলে ছিলাম। আমার আইনজীবী ছিলেন রুহুল কুদ্দুস কাজল ভাই, শিশির মনির ভাই, যারা আমাদের মন মানসিকতা পোষণ করেন, যারা আমাদের জন্য কাজ করেন। ওনারা প্রত্যেকটা মামলা নিয়ে এত পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়েছেন যে শুধুমাত্র একটা নাম, হাসানুল মামুন, আহ্বায়ক কোটা আন্দোলন, এই নামটার কারণে পুরো আমার ক্যারিয়ারটা একদম শেষ করে দিয়েছে। তো এইখানে আসলে আমাদের গতকালকে আমাদের ইফতার মাহফিলে সালাউদ্দিন ভাই বলেছেন যে আসলে হাসানুল মামুন, নুরুল হক নূর, এদের পাঞ্জাবি খুললে আসলে শুধু আঘাতের চিহ্নই দেখা যাবে। আপনি বিশ্বাস করেন, আমি পাঞ্জাবিটা এখন খুলি, এখনো দাগ আছে, আমার দাগগুলো এখনো রয়ে গেছে। পাঁজর ভাঙা তো দেখা যাবে না, কিন্তু স্পট গুলো এখনো আছে। যে ছাত্রলীগ সবচেয়ে বেশি এই বিগত সময়ে, আমি বলবো ছাত্রলীগের হামলার শিকার হয়েছে সবচেয়ে বেশি ছাত্র অধিকার পরিষদ। এটা সবুজ ভাই নিজে সাক্ষী, হাসানুল ভাই সাক্ষী। এই যে আসিফ নাহিদরা আজকে মিনিস্ট্রিতে আসছে, এই ছেলেগুলোও কিন্তু দীর্ঘদিন, আসিফ তো টানা কয়েকবার জেল কাটছে, আক্তার টানা কয়েকবার জেল কাটছে, আমাদের নেতাকর্মী সবাই মিলে এরা কিন্তু ছাত্র অধিকার পরিষদে ছিল যখন, সবাই জেল কাটছে। তার মানে ছাত্রলীগের একমাত্র, এটা আসলে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আসলে হয় না। এই ছাত্র অধিকার পরিষদের বলয়ের ভিতর দিয়ে যে আসলে শেখ হাসিনার পতন নিহত, এটা একমাত্র আল্লাহই ঠিক করছে, অন্য কেউ না। জি, ধন্যবাদ। আমি খুব ছোট করে কয়েকটা প্রশ্নের উত্তর নিব আপনাদের কাছ থেকে। বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান যে নতুন রাজনৈতিক দল সম্পর্কে আপনি খুব সংক্ষেপে একটু মূল্যায়ন করবেন। উপদেষ্টা পরিষদ সম্পর্কে শুরুতেই বলেছিলাম আমাদের ক্ষোভের কিছু জায়গা আছে। আমরা অলওয়েজ একটা জবাবদিহিতাপূর্ণ একটা জায়গা চেয়েছিলাম, সেখানে নেপোটিজম, স্বজনপ্রীতির কোনো কিছু যেন না থাকে।
আহ, আপনারা জানেন যে 13 জন উপদেষ্টা নিয়োগ পেয়েছে বৃহত্তর চিটাগাং ডিভিশন থেকে, এবং সেখানে অধিকার এবং গ্রামীণ ফোন এর যে উপদেষ্টাদের যে আমরা যে পরিমাণ উপদেষ্টা দেখছি, তাকে অনেকেই সেটাকে একটা এনজিও গ্রাম সরকারও বলতে বাধ্য হচ্ছেন। সেই জায়গাগুলো থেকে কিছু কিছু উপদেষ্টার কার্যক্রম আমরা প্রতিবাদ করেছি। আমরা মনে করছি যে তাদের স্পিরিটটা, যে আন্দোলনের যে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। সেইখান থেকে প্রধান উপদেষ্টার উচিত ছিল তাদের ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া। এবং উনি আরেকটি ব্যাপার যেটা উনি ক্ষমতায় আসীন হয়েই বা শপথ নিয়েই বলেছিলেন, প্রত্যেকটি উপদেষ্টাকে তাদের সম্পদের বিবরণী দিতে হবে, যেটা এখন পর্যন্ত কেউ করেননি। এবং এটাও দেখেছি কিছু কিছু উপদেষ্টা 5 তারকা হোটেলে বহু অতিথি আপ্যায়ন করে তাদের জন্মদিন পালন করছেন। উপদেষ্টার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসার চরিত্র করে সেইখানে পুরস্কার পেয়েছেন। সো এই জায়গাগুলোতে কিছুটা কনফিউশন তৈরি হয়, ধূম্র জালের তৈরি হয়। নতুন দল সম্পর্কে নতুন দল, সবার অধিকার আছে যে কোনো রাজনৈতিক দল করার, এবং আমি সাধুবাদ জানাই। অনেকে বলে থাকেন ছাত্রদের দল, সেই জায়গাটায় আমার একটি আপত্তি আছে। ছাত্ররা পড়াশোনা করবে, এটা তো পার্ট টাইম, কোনো পলিটিক্স ইজ নট টু ডু পার্ট টাইম কোনো কিছু করার জন্য না। তরুণদের দল, যারা নতুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি আগ্রাসন মুক্ত বা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, এবং যেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে বুক চিতিয়ে গর্ব বলে কথা বলবে, যারা তাদেরকে নেতৃত্ব দিবেন, তাদের অবশ্যই অধিকার আছে রাজনৈতিক দল করার জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, ক্ষমতায় থেকে তারা যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন সেইটা নিয়ে দল করাটা কতটা প্রাসঙ্গিক। হোটেল সেরাটনে যখন আপনারা ইফতার মাহফিল করেন, আপনারা যেই বড় পরিসরে সরকারি সমস্ত প্রোটোকল নিয়ে দলের আত্মপ্রকাশ করেন, সেইগুলো জনমনে প্রশ্নের উদ্রেক করে। আপনাদেরকে এই জায়গাগুলো থেকে বিরত থেকে আমি মনে করি তাদেরকে একেবারে স্পটলেস যেই কাজটা করতে হবে। আসেন আমরা দেশের জন্য আমরা কাজ করি, জনগণই নির্ধারণ করবে কারা তাদেরকে চায়। মামুন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দলেরও ক্যাপ্টেন ছিলেন, আপনার সহযোদ্ধারাই আজকে উপদেষ্টা হয়েছেন কয়েকজন, আপনার মূল্যায়ন খুব সংক্ষেপে। জি, ধন্যবাদ। এইখানে আসলে শুরু থেকে আমরা বলে আসছি যে উপদেষ্টা পরিষদ আসলে আমরা যেমনটা চেয়েছিলাম সেটা আসলে হয় নাই। কেন বলছি, যেমন রিসেন্টলি শিক্ষা উপদেষ্টাকে সরানো হয়েছে। কেন সরানো হয়েছে? আনফিট। যদি অনেকেই বলবে যে আপনি সরাসরি এই কথাটা বললেন, আমি ওনাকে অযোগ্য বলছি না, কিন্তু আনফিট। ওনার বয়স হয়ে গিয়েছে। একটা মানুষের তো বার্ধক্যজনিত অনেক অনেক সমস্যা আছে, তো সেই ক্রাইটেরিয়া অনেকগুলো। এখানে আমরা যারা দেখেছি কাজের স্ট্রেংথ কতটুকু কার, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা রাষ্ট্রীয় দায়িত্ব ভাই। আপনি এখানে উপদেষ্টা, আপনি একজন মন্ত্রী, আপনার কাজের গতি কতটুকু এটার উপর নির্ভর করবে রাষ্ট্র কতটুকু গতিশীল হবে। আপনার গতির উপর নির্ভর করবে রাষ্ট্র কতটুকু গতিশীল হবে, ফাংশন করবে। সুতরাং আপনি যদি ফাংশন না করতে পারেন তাহলে তো রাষ্ট্র ফাংশন করবে না। সেই জায়গা থেকে উপদেষ্টা পরিষদ আমি বলবো যে এটাকে আবার প্রয়োজনে রিশাফল করা, প্রয়োজনে এখানে কিছু ইনক্লুড করা, কাউকে একটু সরিয়ে দেওয়া দিয়ে যারা আসলে ফিট আছেন তাদেরকে এখানে আসলে স্টেবল করে যতদিন পর্যন্ত সম্ভব এটাকে করা। আর নতুন রাজনৈতিক দল বলবো তারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, আমি অলওয়েজ তাদেরকে শুভকামনা জানাই। তবে আমরাও তরুণ, তারাও তরুণ, তাদের কিছু সমালোচনা অলরেডি তৈরি হয়েছে। সেই সমালোচনার জায়গাগুলোতে তাদের মেকআপ দেওয়া প্রয়োজন। সব জায়গায় গিয়ে মিডিয়ায় কথা বলতে হবে, সকল ইস্যুতে কথা বলতে হবে, এই জায়গাগুলো তাদের পরিহার করা উচিত। এবং রাষ্ট্রীয় যে বর্তমানে সুযোগ সুবিধা, এটা অন্য কে কি বলে আমি জানি না, তবে আমি এটা বুঝতে পারি যে এই পার্টির অনেকেই বলে যে এটা কিংস পার্টি। ঠিক আছে, এটা কিংস পার্টি বলে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা কিছুটা সত্যতাও আছে। যেমন আবার এই পার্টিটা আসলে এরা এইখানে যারা উপদেষ্টা আছে বা এখন যারা বাইরে আছে, এদের একটা সম্মিলিত প্রচেষ্টা। সুতরাং আমি এটাকে একদম ঢালাওভাবে সমালোচনা না করে আমি তাদের প্রতি আহ্বান রাখবো, দেশের মানুষের চাহিদা অনুযায়ী 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও একসময় তরুণরা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তারা আসলে দেশের যে আসলে যেরকম পরিবর্তনটা প্রয়োজন সেটা কিন্তু করে যেতে পারেন নাই। 71-এও করেছিল, 52-তেও করেছিল, 18 সালেও আমরা করেছি, সেটার ধারাবাহিকতা 24 হয়েছে, সেটার একটা ধারাবাহিকতা আছে। সেই জায়গায় আমার মনে হয় যে সম্মিলিতভাবে তরুণরা মিলে যদি কিছু একটা করা যায়, তাহলে মনে হয় যে আগামী দিনে এই বাংলাদেশের মানুষ, এহসানুল হক ভাই যেটি বললেন যে তরুণদের হাত ধরেই
আগামীর রাজনীতি তরুণ প্রবীণ সবাইকে নিয়ে এই যে ভাই আমরা একসাথে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি, মিছিল করেছি। তো সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা দেশটাকে অন্ততপক্ষে আর কাউকে শেখ হাসিনা হইতে দেওয়া যাবে না। আমি এই বিষয়ে আবার আসবো, জাস্ট 1 মিনিটে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন আপনি? আহ, অনেক জটিল এবং কঠিন একটি প্রশ্ন। আপনার এই বিষয়টি বারবার উঠে আসছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর একটা চেষ্টা চালানো হচ্ছে। এখানে অনেকগুলো কথা উঠে এসছে যে খারাপ আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, যারা ভালো আওয়ামী লীগের আছেন তাদেরকে দিয়ে দলটাকে গোছানোর কথা। আমার কাছে কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ একটি খুনির দল। খারাপ ভালো এই প্রশ্নটাই আমি আনতে চাই না। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নেই। নাজিদেরকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, আমাদেরকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যেই নৌকাটি ডুবে গেছে সেই নৌকাটিকে ভাসতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, আওয়ামী লীগের আগামী দিনের অন্ততপক্ষে 30 বছর বাংলাদেশে কোনো রাজনীতি নেই, বিকজ দিস জেনারেশন নেক্সট লিড বাই বাংলাদেশ। শেষ প্রশ্ন, আগামীর বাংলাদেশ কেমন হবে? আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ, অ্যান্ড ওয়ার একটা হারমোনিয়াস বাংলাদেশ, যেখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি, দানব তৈরি হবে না। পরিবারতন্ত্রর যে জায়গাটার কথা আমরা বলছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যেখানে সব ভিন্ন মতকে আমরা সম্মান প্রদর্শন করব এবং মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশটি আমরা দেখতে চাচ্ছি। কেমন হবে নতুন বাংলাদেশ? আমার দীর্ঘদিনের পরিকল্পনা, ইচ্ছা, যদি আগামী দিনে বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি বিশ্ব চাহিদা অনুযায়ী, বিশেষ করে কৃষি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এবং তরুণরা, বিশেষ করে বিগত সময়ে আমরা দেখেছি 5-10 বছর আগে ভারতের গরু না আসলে আমাদের ঈদ হতো না, কিন্তু সেই অবস্থা থেকে আমরা ব্যাক করে এসেছি। আগামী দিনে এই শিক্ষিত তরুণদেরকে নিয়ে যদি কাজ করা যায়, সবচেয়ে বেশি যে প্রবৃদ্ধি সেটাই আসবে কৃষি থেকে। এবং আমি একটা কথাই বলবো, আগামী দিনের বাংলাদেশের সবচেয়ে বড় চাহিদা এবং চ্যালেঞ্জিং হবে কর্মসংস্থান তৈরি করা। প্রত্যেকটা মানুষের, শুধুমাত্র চাকরি না, চাকরির বাইরে কর্মসংস্থান তৈরি করা। আমি বলবো চাকরি আউট, চাকরির বাইরে কর্মসংস্থান যদি তৈরি করতে পারি, তাহলে আমরা সুন্দর একটি বাংলাদেশ আগামী দিনে দেখব। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে আবার দেখা হবে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথে।